এগুলো আসলে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা, জিস্ট কথাবার্তা। আমরা টিভি যে পালমোনারি টিভি সম্বন্ধে পড়ে আসছি, বুঝছো? আমি আর ওই পিছনে যাচ্ছি না। আমি এখন স্টার্ট করব, জাস্ট হলো ইনভেস্টিগেশন দিয়ে শুরু করব, তারপরে পালমোনারি টিভি আর ট্রিটমেন্টটা আমি বলে তোমাদের টিভিটা ক্লোজ করে দেবো আর কি। ঠিক আছে? টিভি কিন্তু অনেক, প্রথমে বলছিলাম যে তুমি যদি টিভি জানো তাহলে মেডিসিনের তুমি অর্ধেক জানো আর কি। হ্যাঁ, আর যদি ডায়াবেটিস জানো তাহলে মোটামুটি ধরো যে 90% মেডিসিন জেনে ফেলবো আর কি। তো টিভি অনেক ভাস্ট, কিন্তু সময়ের জন্য অতগুলো আমরা যাচ্ছি না। তো যাই হোক, আমরা আজকে টিভির ইনভেস্টিগেশন নিয়ে কিছু কথা বলবো আর কি। তো তোমরা অলরেডি জানো, অনেক জায়গায় তোমরা পড়ে ফেলছো যে টিভিতে টিউবারকুলোসিস আমরা কি ইনভেস্টিগেশন করবো আর কি। ঠিক আছে? তো ফার্স্ট যেটা ইনভেস্টিগেশন করবো আমরা, স্পেসিফিক যেগুলা, আর কিছু নন স্পেসিফিক ইনভেস্টিগেশন করা হয়। নন স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ব্লাড কাউন্ট করতে পারি। ব্লাড কাউন্ট করলে এখানে সাধারণত দেখা যায় লিম্ফোসাইটোসিস থাকে, কাউন্টটা নর্মাল থাকতে পারে। আর ইনিশিয়ালি যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই পড়ছিলাম যে লিম্ফোসাইটোসিস হতে পারে। হ্যাঁ, ঠিক আছে? তবে এখানে লিম্ফোসাইটোসিস হওয়ার, ক্রনিক ইনফেকশনে লিম্ফোসাইটোসিস পাওয়া যাবে। এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো তোমার ইএসআরটা হাই হবে। হ্যাঁ, হাই মানে ট্রিপল ফিগার। হ্যাঁ, ট্রিপল ফিগার ইএসআর হবে, যেমন 100 এর উপরে থাকবে ইএসআর। হ্যাঁ, যদি এরকম বলা হয় যে তোমার কিছু কন্ডিশনের নাম বলো যেখানে তোমার ট্রিপল ট্রিপল ডাবল ফিগারের বা ট্রিপল ফিগার ইএসআর হবে, সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট যদি বলতে হয় তাহলে বলতে হবে তোমার টিবি বলতে হবে, আর সেকেন্ড বলতে হবে তোমার এসএলই, 4 নম্বর হচ্ছে তোমার রিউমেটিক ফিভার, 5 নম্বর হচ্ছে তোমার মেলিগনেন্সি, আর 6 নম্বর হচ্ছে তোমার মাল্টিপল মায়োলোমা। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে তোমার হাই ইএসআর এর কারণ বলা হয়, তাহলে তোমাকে বলতে হবে যে টিবি, ফার্স্ট বলতে হবে টিবি, সেকেন্ড বলতে হবে রিউমেটিক ফিভার বলতে হবে অথবা এসএলই বলতে হবে এসএলই, থার্ড বলতে হবে তোমাকে মাল্টিপল মায়োলোমা, ফোর্থ হচ্ছে মেলিগনেন্সি। ঠিক আছে? এগুলোতে। আর জিরো এসআর কিসে হয়? জিরো এসআর বলো দেখি কিসে হয়, বলতে পারো কিনা? ইএসআর শূন্য ইএসআর কিসে পাবা? স্যার পলিসাইথেমিয়াতে। পলিসাইথেমিয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমার নাম কি? মরিয়ম না? স্যার লুবনা। জি লুবনা, স্যার। হ্যাঁ লুবনা। হ্যাঁ, ইএসআর হলে জিরো ইএসআর পাবো আমরা পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়াতে পাওয়া যাবে। পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, প্রাইমারি আর সেকেন্ডারি, যাই ওটা তোমাকে ইয়েতে পড়াবে, কি বলে। তো আমরা যদি নন স্পেসিফিক ইনভেস্টিগেশন করি তা আমরা সিবিসি করলে এখানে লিম্ফোসাইটোসিস পাওয়া যাবে, হাই ইএসআর পাওয়া যাবে। ঠিক আছে? আর হিমোগ্লোবিন নর্মাল থাকে, বাট এটা কমে যেতে পারে যদি ডিজিজ প্রসেসটা যদি প্রলং হয়, সেক্ষেত্রে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে তোমার এখানে হিমোগ্লোবিনটা কমে যেতে পারে। দিস আর দ্য নন স্পেসিফিক ফাইন্ডিং। এটা ফার্স্ট ইনভেস্টিগেশন অফ টিউবারকুলোসিস। বাট আমরা যদি স্পেসিফিক ইনভেস্টিগেশন করি, আমরা ফার্স্ট হচ্ছে আমাদের স্পুটাম এএফবি করতে হবে আমাদেরকে। সাধারণত কখন করব আমরা? যদি কোনো পেশেন্টের 2 সপ্তাহের বেশি যদি কাশি থাকে, যদি পেশেন্টটা যদি টিবি প্রিভ্যালেন্ট এরিয়াতে থাকে, আর যদি কোনো আমরা চেস্টে আমরা যদি কোনো টিপিক্যাল রেডিওলজিক্যাল ফাইন্ডিংস পাই, দেন আমরা উই শুড কনসিডার আমার স্পুটাম ফর এএফবি করব আমরা। এফবি এখন 2 স্যাম্পল করা হয়। হ্যাঁ, 2 স্যাম্পল, আগে 3 স্যাম্পল বলা হয়তো, আমরা এখন 2 স্যাম্পল করব। 2 স্যাম্পল বলতে হবে যে AB sputum for AB sample. One sample should be in the early morning. Early morning একটা স্যাম্পল নেবে এবং ওখানে গিয়ে স্পট স্যাম্পল একটা দেবে। তাহলে দুটো স্যাম্পল করবো আমরা। ঠিক আছে? তাহলে আমরা স্পুটাম, আপু ওটা বন্ধ করেন না, বন্ধ করেন। ঠিক আছে, 2 স্যাম্পল আমরা করব। ঠিক আছে? আর এর পাশাপাশি আমরা স্পুটাম করতে পারি, আর একটা করতে পারি হচ্ছে যে স্পুটাম কালচার করতে পারি, আর হচ্ছে আমরা স্পুটাম জিন এক্সপার্ট করতে পারি। ঠিক আছে? জিন এক্সপার্ট হচ্ছে তোমার ওগুলা আরএন ডিটেকশন, নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট করা হয় আর কি, নেটটা। হ্যাঁ, জিন এক্সপার্ট আমরা করতে পারি। তাহলে স্পুটাম যদি আমরা টিবির ক্ষেত্রে করি, আমরা করব হলো যে তোমার স্পুটাম এ বি 2 স্যাম্পল, ওয়ান ইন দ্য আর্লি মর্নিং এন্ড দ্য সেকেন্ড ইজ দ্য স্পট স্যাম্পল করব আমরা। ঠিক আছে? কাদের ক্ষেত্রে করব? পেশেন্টের লং ডিউরেশন অফ ফিভার থাকবে, আর যদি কফ থাকে মোর দেন 2 উইকস থাকে, 2 to 3 উইকস থাকে, আর পেশেন্ট ইন দা টিবি প্রেভেলেন্ট এরিয়া, আর যদি আমরা চেস্ট এক্সরে তো টিপিক্যাল যদি আমরা পাই, এবং কি ফাইন্ডিংস পাওয়া যাবে আমরা সেটা পরে আলোচনা করতেছি। হ্যাঁ, পরে আলোচনা করব। তাহলে আমরা এটা করব আমরা। হ্যাঁ, তাহলে আমরা টিবিতে এই টেস্টগুলো আমরা স্পুটামটা করতে পারি। ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে
স্পুটাম প্রোডাকশন হয় না, হ্যাঁ, ড্রাই কফ হয়, সেক্ষেত্রে আমাদেরকে স্পুটাম করতে হবে। তাহলে আমরা স্পুটাম ইন্ডাকশন করতে পারি। আমরা স্পুটাম কিভাবে ইন্ডাকশন করতে পারি? আমরা যদি হাইপারটনিক স্যালাইন যদি আমরা নেবুলাইজেশন করি, সেক্ষেত্রে স্পুটাম ইন্ডাকশন হবে। অথবা যদি আমরা ট্রাকিয়াল অ্যাসপিরেট করতে পারি, আমরা ট্রাকিয়া কি করব, আমরা একটা হাইপারটনিক স্যালাইন ট্রাকিয়াতে যদি আমি সরি ইনজেকশন দেই, সেই ক্ষেত্রে তোমার এক্সপেক্টেশন হবে স্পুটাম, সেই হিসেবে আমরা সেই ইনডিউস স্পুটাম পেতে পারি। ঠিক আছে, এছাড়া আর কি করতে পারি? আমরা ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কিওঅ্যালভিউলার ল্যাভেজ করতে পারি। ঠিক আছে, ব্রঙ্কিওঅ্যালভিউলার ল্যাভেজ করে আমরা টিবির টেস্ট ডায়াগনোসিস আমরা করতে পারি। দিস আর দা স্পুটাম টেস্ট। ঠিক আছে, স্পুটাম এগুলো টেস্ট। এখানে আর কিছু কথা বলছি, এগুলো আমরা দরকার না। আমরা কি করি স্পুটাম থেকে? এখানে যে নেলসন স্টেনিং করতে পারি, অথবা আমরা এটা লাইট ইমিটিং ডায়োড হলে তোমার ফ্লুসেন্ট মাইক্রোস্কোপিক অরামিন টেস্ট করতে পারি। অরামিন এই দুটো করা যেতে পারে। সাধারণত এগুলো স্টেনিং এর প্যাটার্ন, এগুলো কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। এছাড়া আমি বললাম যে কালচার করতে পারি। কালচার আমরা কখন করব? যখন স্পুটাম নেগেটিভ হয়। যদি আমরা স্পুটাম এফবি নেগেটিভ পাই, তখন আমরা কালচার করব। আমরা সাধারণত একটা জিনিস মনে রাখবো তোমরা, যে যদি স্পুটাম নেগেটিভ হয়, স্পুটাম পজিটিভ হতে গেলে তোমার মোর দ্যান 10,000 বেসিলাই লাগবে। 10,000 বেসিলাই হলে তোমার স্পুটাম পজিটিভ হবে। আর যদি তোমার এর সাথে কম হয়, তাহলে স্পুটাম সাধারণত নেগেটিভ হয়। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের স্পুটাম যে আমরা করি, স্পুটাম এফবি করি, স্পুটাম এফবি তে আমরা কতটুকু পাই আমরা স্পুটাম 40%, আর এক্সট্রা পালমোনারিতে আমরা পাই হলো 10%। এই টোটাল হলো স্পুটাম ইয়েল্ডিং ভ্যালু হচ্ছে তোমার অনলি 50 to 60%। আমরা 50, যদি একটা টিবির 100টা পেশেন্টে যদি আমরা স্পুটাম এফবি করি, তাহলে আমরা 50 to 60% পজিটিভ পাবো, আর বাকি তোমার 40 to 50% আমরা নেগেটিভ পাবো। ঠিক আছে, তাহলে এর ইয়েল্ডিং ভ্যালু হচ্ছে তোমার 50 to 60%। ঠিক আছে, এবং এটা পজিটিভ হওয়ার জন্য তোমার 10,000 বেসিলাই লোড লাগবে। বেসিলাই যদি কম হয়, তাহলে আমরা এটা পাবো না। ঠিক আছে, আর যদি কালচার করা হয়, কালচারে আমরা সাধারণত 10 to যদি তোমার 100 ভায়াবল বেসিলাই থাকে, সেই ক্ষেত্রে কালচার পজিটিভ হয়। ঠিক আছে, কালচার পজিটিভ হওয়ার জন্য 10 to 100 তোমার ভায়াবল বেসিলাই লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কালচার পজিটিভ পাবো। ওকে, আচ্ছা। আর আমরা এটা কালচার আমরা সাধারণত দুটো মিডিয়াতে করি, সলিড মিডিয়াতে করতে পারি, আর হলো তোমার লিকুইড মিডিয়াতে করতে পারি। ঠিক আছে, লিকুইড মিডিয়াতে তোমার এখানে সময় কম লাগে, সাধারণত 2 সপ্তাহ লাগে। আর যদি সলিড মিডিয়াতে করি আমরা, সেক্ষেত্রে এটা লাগে হলো 4 to 6 উইকস লাগবে। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে এখানে। ঠিক আছে, এছাড়া আমরা ওই যেটা বললাম জিন এক্সপার্ট, এটা স্পুটামও করা যেতে পারে। এটা তোমার ডিএনএ অ্যামপ্লিফিকেশন বলা হয়, নেট নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট বলা হচ্ছে। এটা ডিএনএ ডিটেকশন করার জন্য এটা আমরা রিপিট করা যায়। এটা সাধারণত 2 ঘন্টার মধ্যে আমরা এটা করতে পারি। ঠিক আছে, এইটা দিয়ে আমরা এটা স্পেসিফিক টেস্ট, এটা দিয়ে আমরা সাধারণত রিফাম্পিসিনের রেজিস্ট্যান্স আছে কিনা এটাও সাধারণত আমরা ডিটেকশন করতে পারি। তাহলে ইট ইজ দা নিউয়ার টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দা ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস। ঠিক আছে, এটা মানে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এটা ডিটেকশন করতে পারি, এবং এটা খুব করা আছে। ঠিক আছে, এটা তাহলে আমরা এটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এছাড়া কিছু আমরা কিছু টেস্ট করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আর কি টেস্ট করতে পারি? আমরা কিছু ফ্লুইডে, যেমন ফ্লুইড যেগুলো থাকে, যেমন পেরিকার্ডিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড, এগুলোর থেকে আমরা টিবি ডিটেকশন করতে পারি। এটা টিবি এটা আমরা এখান থেকে এবি স্টেন করা যেতে পারে, অথবা এখানে বায়োকেমিক্যাল টেস্ট কিছু করা যেতে পারে। বায়োকেমিক্যাল টেস্ট কি করা হয়? এটা তোমার এডিএ বলা হয়, এডিএ, হ্যাঁ, অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেজ। এই অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেজ আমরা সাধারণত টিবি স্পেসিফিক, আমরা টিবির জন্য এটা করতে পারি। অন্য কারণে এটা কাট অফ ভ্যালু থাকে কিছু, যদি এই কাট অফ ভ্যালু যদি ক্রস করে, তাহলে এটা টিবির জন্য স্পেসিফিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কিছু ফ্লুইড থেকে আমরা এই এডিএটা আমরা করতে পারি। ঠিক আছে, আর কি করতে পারি? আমরা আর করতে পারি তোমার কিছু ড্রাগ সেন্সিটিভিটি করা হয়, ড্রাগ তোমার দেখার জন্য, রিফাম্পিসিনের জন্য। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা টিবি ট্রিটমেন্ট দিচ্ছি, বাট রেসপন্ড করতেছে না, সেই ক্ষেত্রে আমাদেরকে ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করতে হবে। ঠিক আছে, যদি ড্রাগ রেজিস্ট্যান্ট আসে, সেই ক্ষেত্রে আমাদের এমডিআর টিবি সাসপেক্ট করতে হবে। আমাদের এমডিআর, আমরা তখন এমডিআর চিকিৎসা দিতে হবে আমাদেরকে। ঠিক আছে,
তো এই টেস্টগুলো আমরা সাধারণত এই টেস্টগুলো আমরা করে ফেলবো। এখানে আমরা শর্টলি দেখানো হয়েছে যে আমরা টিবি যখন ইনভেস্টিগেশন করব তখন আমরা নিতে পারি, আমরা পালমোনারি কিছু স্পেসিমেন আর হলো তোমার এক্সট্রা পালমোনারি কিছু স্পেসিমেন নিতে পারি। পালমোনারির মধ্যে স্পুটাম নিতে পারি আমরা, স্পুটাম আর থেকে যেটা বললাম তোমাদেরকে আগে যে আমরা নেবুলাস করে হাইপারটোনিক স্যালাইন দিয়ে আমরা স্পুটাম ইন্ডাকশন করতে পারি। আর হলো আমরা ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কোঅ্যালভিয়াল ল্যাভেজ নিতে পারি। আর হলো যে চিলড্রেনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্যাস্ট্রিক ল্যাভেজ দিতে পারি, গ্যাস্ট্রিক ওয়াশ দিয়ে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিয়ে আমরা স্টোমাকের কন্টেন্ট নিতে পারি। সেক্ষেত্রে স্টোমাকের কন্টেন্ট থেকে আমরা টিবি ডায়াগনোসিস করতে পারি। কারণ হলো চিলড্রেনরা স্পুটাম সোয়ালো করে, সোয়ালো করলে তার হলে স্টোমাকের মধ্যে এবি পাওয়া যেতে পারে, যদিও কারণ হলো এটি অ্যাসিড ফাস্ট, এটা করতে পারে, হ্যাঁ এটা তোমার সার্ভাইভ করতে পারে, এখান থেকে পাওয়া যেতে পারে। আর আমরা এক্সট্রা পালমোনারি কি আমরা হাইপোটোনিক স্যালাইন দেওয়ার পর কেন স্যার হাইপারটোনিক না, হাইপারটোনিক হচ্ছে যে বলা আছে হাইপারটোনিক, হ্যাঁ হাইপারটোনিক দিলে ব্রঙ্কিয়াল ইরিটেশন হবে, ঠিক আছে, সেলিয়ার মোটালিটি বাড়বে, সেক্ষেত্রে কফ রিফ্লেক্স প্রডিউস হবে, দেন হলো তোমার স্পুটাম ইন্ডাকশন হবে। কারণ হলো তোমার এই হাইপারটোনিক স্যালাইন সিলিয়া গুলোকে তোমার ইরিটেট করে, তখন সিলিয়ার মোটিলিটি বেড়ে গেলে তখন স্পুটাম ইন্ডাকশন হবে, তবে এটা তোমার এক্সপেকটেশন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক্সট্রা পালমোনারিতে আর কি স্যাম্পল নিতে পারি, একটা হচ্ছে তোমার সিএসএফ ফ্লুইড নিতে পারি, অ্যাসিডিক ফ্লুইড নিতে পারি, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল জয়েন্ট ফ্লুইড থেকে আমরা এবি স্টেন করতে পারি, অথবা আমরা এখানকার এরিয়া দেখে আমরা করতে পারি, ঠিক আছে। এছাড়া যদি আমরা এগুলো দিকে ডায়াগনোসিস না করতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে টিস্যু ডায়াগনোসিস করতে হয়, টিস্যু বায়োপসি করতে পারি। কি থেকে নিতে পারি আমরা, বোন ম্যারো নিতে পারি, বোন ম্যারো থেকে আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি, অথবা বোন ম্যারো কালচার করতে পারি, অথবা আমরা লিভার বায়োপসি করতে পারি। লিভার বায়োপসি কখন করা হয়, যখন ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হয়। ডিসেমিনেটেড টিউবারকুলোসিস কাকে বলে বলো দেখি কেউ একজন, ডিসেমিনেটেড, what do you mean by disseminated tuberculosis? আল্লাহ, আমার টিভি পড়ায় কি লাভ হইলো, কিছু বলতে পারতেছে না। আমি কি বলি না ডিসেমিনেশন কাকে বলে, পালমোনারি টিবি কাকে বলে বলো তো, কেউ একজন বলো, পালমোনারি টিবি, পালমোনারি টিবি। আচ্ছা ধরো তোমার একটা পেশেন্টের প্লুরাল এফিউশন আছে, এটা কি পালমোনারি টিবি নাকি এক্সট্রা পালমোনারি টিবি? পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি। আচ্ছা এখন পর্যন্ত আচ্ছা ধরো একটা পেশেন্টের লাং প্যারেনকাইমাতে তোমার পেসি অপাসিটি আছে, সাথে প্লুরাল এফিউশন আছে, তাহলে এটা কোন টিবি, এটা পালমোনারি না এক্সট্রা পালমোনারি বলো? আচ্ছা এগুলো তো বলাই বোধহয় হয়নি, ঝামেলা তো পড়ে গেছে। আচ্ছা শোনো, যদি শুধু লাং প্যারেনকাইমা ইনভলভমেন্ট থাকে, that is the pulmonary TB. TB only involving the lung parenchyma, it is the pulmonary TB. Other than lung involvement, other than any part of the body, it is the extra pulmonary TB. If যদি তোমার প্লুরাল এফিউশন থাকে, সাথে যদি তোমার লাং প্যারেনকাইমা ইনভলভমেন্ট থাকে, that is the pulmonary tuberculosis, ঠিক আছে, খেয়াল করো, মনে রাখবে এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। আর বলা হচ্ছে যে মোর দ্যান যদি 2 অর্গান ইনভলভমেন্ট হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। ধরো তোমার একটা পেশেন্টের প্লুরাল এফিউশন আছে, তোমার হচ্ছে লাং ইনভলভমেন্ট আছে, প্যারেনকাইমাল ইনভলভমেন্ট আছে, সাথে তার হচ্ছে অ্যাসাইটিস আছে, তাহলে সেটাকে বলবো আমরা ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, ঠিক আছে। তাহলে তোমাদের যদি বলা হয় হোয়াট ডু মিন বাই ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, তাহলে বলবা হলো involvement of the tuberculosis more than 2 or more organ, যদি 2 more than 2 organ involvement হয় সেটাকে বলবো আমরা disseminated tuberculosis। সো disseminated tuberculosis ক্ষেত্রে আমরা বোন ম্যারো অথবা লিভার বায়োপসি করতে পারি, এবং বায়োপসি মেটেরিয়ালকে কালচার করতে পারি, অথবা হিস্টোপ্যাথোলজি করতে পারি। হিস্টোপ্যাথোলজি করে যদি আমরা সেক্ষেত্রে যদি তোমার কেজিয়েশন পাওয়া যায়, কেজিয়েশন গ্রানুলোমা পাওয়া যায়, epithelial cell পাওয়া যায়, Langerhans type of epithelial cell পাওয়া যায়, then we can say it is the characteristic features of the case-eating granuloma। এবং সেন্ট্রাল কেজিয়েশন যদি থাকে তাহলে case-eating granuloma with characteristic epithelial cell যদি থাকে, modified macrophage, তখন আমরা সেটাকে বলতে পারি যে তোমার এটা টিউবারকুলোসিস, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলতে হবে। তাহলে দেখো এগুলো আমরা যদি কোনো স্পেসিমেন কালেকশন করতে গেলে পালমোনারির জন্য স্পুটাম নিতে পারি, ব্রঙ্কোস্কোপি করে আমরা ব্রঙ্কিওঅ্যালভিওলার ল্যাভেজ দিতে পারি, তারপরে গ্যাস্ট্রিক ওয়াশ নিয়ে আমরা কি করতে পারি, এবি স্টেন করতে পারি পালমোনারির ক্ষেত্রে।
ঠিক আছে। এক্সট্রা পালমোনারি ফ্লুইড আমরা নিতে পারি, সেরেব্রাল ফ্লুইড, অ্যাসিডিক ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড নিতে পারি, অথবা বায়োপসি করতে পারি। এখানে তোমার ম্যারো এবং লিভার বায়োপসি করতে, এছাড়া আমরা কি করতে পারি, প্লুরাল বায়োপসি করতে পারি, ঠিক আছে। অথবা আমরা লিম্ফ নোড বায়োপসি করতে পারি, অথবা আমরা স্কিন যদি ইনভলভমেন্ট হয়, বলা হচ্ছে যে টিবি ক্যান ইনভলভ এনি পার্ট অফ দ্য বডি এক্সেপ্ট ফিউ অর্গান। কোন কোন অর্গান ইনভলভমেন্ট হয় না, যা বলো দেখি। স্যার হার্ট, হার্ট, স্যার স্কেলিটাল মাসল হয় না ফ্র্যাঙ্কিয়াস। দেখো তোমাদের অবস্থা খুব খারাপ, কিন্তু আমি তো স্যার স্কেলিটাল মাসল ফ্র্যাঙ্কিয়াস। হ্যাঁ, এই যে একটা এবার লাইনে আসছো, থাইরয়েড, তারপরে প্যানক্রিয়াস, আর হচ্ছে তোমার হার্ট। তিনটা জিনিস হয় না, হ্যাঁ। যেখানে বলা আছে ভাস্কুলারিটি বেশি, সেইগুলোতে নাকি ইনভলভমেন্ট হয় না, ঠিক আছে। টিবি আপার জন্য কেন হয় বলো দেখি, কেন হোয়াই in the upper part of the lung, apical zone of the lung, কেন এখানে বলতো? স্যার ওইখানে অক্সিজেনের টেনশনটা বেশি। ও সিকলি অ্যারোবিক, হ্যাঁ ঠিক আছে, ওইখানে তো অক্সিজেন টেনশন বেশি থাকার কারণে এরকম হয় আর কি। তাহলে মনে রাখবা যে থাইরয়েড, হার্ট, তারপরে তোমার হচ্ছে প্যানক্রিয়াস, সামটাইমস স্কেলিটাল মাসল, চারটার কথা মনে রাখবে। এই চারটাতে ইনভলভমেন্ট হয় না, বাট ইট ক্যান ইনভলভ দ্য এনি পার্ট অফ দ্য বডি, ঠিক আছে, মনে রাখবা, ঠিক আছে। তো এইগুলোই আমরা এখান থেকে স্পেসিমেন গুলা নিতে পারি, হ্যাঁ। এখন ডায়াগনস্টিক টেস্ট কি কি করতে পারি আমরা? ডায়াগনস্টিক টেস্টের মধ্যে আমরা প্রথম হচ্ছে যে তোমার আর কি কি করতে পারি, একটা স্পুটাম করলাম, আমরা স্পুটাম এবি করলাম, তারপরে তোমার হলো কালচার করলাম, ঠিক আছে, আর হলো তোমার কালচার এন্ড সেনসিটিভিটি টেস্ট করলাম। ওখান থেকে আমরা নিউক্লিক অ্যাসিড নেট করতে পারি, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট করতে পারি, ঠিক আছে। আর এটা করতে পারি এইগুলোর থেকে, আর থেকে আমরা এডিএ করতে পারি, হ্যাঁ স্যার। আর হলো অন্য টিস্যু থেকে বায়োপসি করতে পারি, হ্যাঁ। আর কি করা যেতে পারে, আমরা করতে পারি ব্লাডের কিছু টেস্ট করা যেতে পারে। যেমন ব্লাডে কি টেস্ট করা হয়, ইগ্রা টেস্ট, বা তোমার ইগ্রা বলা হয়, ওটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ টেস্ট অথবা টিবি গোল্ড টেস্ট বলা হচ্ছে, ঠিক আছে। কি কি নাম, ইগ্রা, হ্যাঁ, ইগ্রা, অথবা তোমার কোয়ান্টিফিকেশন টেস্ট, অথবা তোমার টিবি গোল্ড টেস্ট বলা হয়, হ্যাঁ। ওটাকে বলা আছে ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, ইগ্রা, ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, অথবা কোয়ান্টিফিকেশন টেস্ট বলা হচ্ছে ওটা, টিবি অথবা টিবি গোল্ড টেস্ট বলা হচ্ছে। তিনটা নামে একই নাম। আমরা সাধারণত টিবি ইনফেকশন হওয়ার পর তোমার গামা গ্লোবিন রিলিজ হয়, এই গামা গ্লোবিন স্পেসিফিক ফর দ্য টিউবারকুলার ব্যাসিলাই, এটা আমরা অ্যাসে করতে পারি ব্লাড থেকে। এটার নাম হচ্ছে, এটা তোমার স্পেসিফিক, এবং এটা তোমার এটা করতে হয়, হ্যাঁ ঠিক আছে। আমরা নিউয়ার টেস্ট, এটা ইগ্রা বা টিবি গোল্ড টেস্ট করা যেতে পারে, হ্যাঁ। এছাড়া আর কি কি ডায়াগনস্টিক টেস্ট করতে পারি আমরা, এটা হলো আমরা স্কিন টেস্ট বলা আছে, টিএসটি বলা হয়, অথবা টিউবারকুলিন টেস্ট বলা হয়, টিএসটি বা টিউবারকুলিন টেস্ট বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে তোমার মন্টুক্স টেস্ট বলা হয়, ঠিক আছে। ওটা বিজ্ঞানী নাম হচ্ছে, ফ্রান্সের এক বিজ্ঞানী মন্টু সাহেব, উনি করছে মন্টুক্স, MOUNTAX, মন্টুক্স টেস্ট, হ্যাঁ। তো এই মন্টুক্স টেস্ট করা হয়, এই টিবির মন্টুক্স টেস্ট, এটা সাধারণত এটা ডিলেড টাইপ অফ ফাইবার সেন্সিটিভ, আমরা এটাই করি। এটা কি করি, এটা প্রসিডিউরটা কি, আমরা এখানে পিপিডি নেওয়া হয়। পিপিডি হচ্ছে তোমার পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, এটা হচ্ছে তোমার টিউবারকুলার ব্যাসিলার এক্সট্রাক্ট, গ্লাইকোজেন এক্সট্রাক্ট ফ্রম দ্য টিবি ব্যাসিলাই। এটা হলো তোমার পিউরিফিকেশন করে নেওয়া হয়। এটা সাধারণত 0.1 ml, হ্যাঁ, যেটা তোমার 0.1 ml, এবং এটা সাধারণত 5 ইউনিট, হ্যাঁ, পিপিডি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। আমরা সাধারণত 4 আর্মের ডর্সাল সারফেসে আমরা দিব, এটা দিয়ে আমরা ওয়েট করব, উই হ্যাভ টু সি দ্য রিয়াকশন। কতক্ষণ ওয়েট করবো আমরা, 40 to 72 আওয়ার্স। এখানে যদি তোমার রেডনেস ডেভেলপ করে, এবং ফ্লেয়ার যদি হয় বা হুইল ডেভেলপ করে, এবং এইটাকে আমরা মেজার করব। এখানে ইন্টারপ্রিটেশন তিনটা, যদি তোমার লেস দ্যান 5 মিলিমিটার হয়, তাহলে সেটাকে বললে আমরা নেগেটিভ বলবো। আর যদি 5 to তোমার 9 হয় বা 10 হয়, সেটাকে বললে আমরা ইন্টারমিডিয়েট বলবো। আর যদি মোর দ্যান 10 হয়, তাহলে আমরা এটাকে পজিটিভ বলবো, ঠিক আছে। তাহলে আমরা বলবো কি করবো আমরা, তাহলে বলা আছে 0.1 ml পিপিডি অথবা 5 ইউনিট পিপিডি, আমরা আইইউ পিপিডি আমরা নিব সিরিঞ্জে। তারপর আমরা এটা ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ডে সাবকিউটেনিয়াসলি আমরা ইনজেক্ট করব, ঠিক আছে। আমরা তারপর এটা কি ধরনের টেস্ট, এটা ডিলেড টাইপ হাইপারসেনসিটিভিটি, ডিলেড টাইপ অফ হাইপারসেনসিটিভিটি। যদি কোনো টিবি বেসিলার যদি তোমার কোনো এক্সপোজ হয়, তাহলে টি সেল মেমোরি হয়,
তখন এই প্রোটিনের সাথে রিঅ্যাকশন করে ডিলেস টাইপ অফ হাইপারসেন্সিটিভিটি তৈরি করবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার টিউবারকুলিন স্কিন টেস্ট বা অথবা মন্টুস টেস্ট অথবা টিউবারকুলিন টেস্ট বলা হয়। ঠিক আছে, এটা আমরা মেজার করব, যদি 0 to 5 হয় নেগেটিভ, 5 to যদি 10 হয় এটা ইন্টারমিডিয়েট, আর যদি মোর দ্যান 10 হয় ইট ইজ পজিটিভ। এখানে কিছু ফালাসি আছে, যেমন যদি টিবির যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়, ধরো পেশেন্ট যদি এইচআইভির পেশেন্ট, যদি গ্লুকোকর্টিকয়েড থাকে, অথবা পেশেন্ট যদি কোনো প্রেগন্যান্সি থাকে, পেশেন্ট যদি কোনো ম্যালনিউট্রিশন থাকে, যদি এদের তোমার তোমার যদি 5-এর অধিক হয় তখন সেটা করবো। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর কিছু কিছু এখানে তোমার ফলস পজিটিভ হতে পারে, আবার কিছু কিছু ফলস নেগেটিভ হতে পারে। ফলস পজিটিভ কখন হবে, এই যেগুলো ফলস নেগেটিভ কখন হবে, যদি পেশেন্ট কতগুলো কন্ডিশন, তোমার ইনফেকশাস মনোনিউক্লিয়াস ইনফেকশন যদি হয়, অথবা পেশেন্ট যদি সার্কোডিসিস হয়, অথবা পেশেন্টের যদি তোমার ডেসিমেটেড যদি টিউবারকুলোসিস থাকে, পেশেন্ট ম্যালনিউট্রিশন থাকে, তো ডেসিমেটেড যদি মেলিগনেন্সি থাকে, পেশেন্ট ইজ অন স্টেরয়েড থেরাপি যদি থাকে, পেশেন্ট যদি তোমার কোনো কেমোথেরাপিক এজেন্ট নেয়, সেই ক্ষেত্রে তার হলো এটা ফলস নেগেটিভ হবে। আর ফলস পজিটিভ কখন হবে, যদি তুমি মেজার ভুল করো, যদি মেজারমেন্ট করতে গিয়ে যদি 5-এর জায়গায় 10 রেখে বলে, সেই ক্ষেত্রে ফলস পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলা খেয়াল করতে হবে। ঠিক আছে, আর এই স্কিন টেস্ট সাধারণত এটা খুব গুরুত্বপূর্ণ, এক্সট্রা পালমোনারি স্ট্রংলি পজিটিভ হয়। ঠিক আছে, স্ট্রংলি পজিটিভ হয়। তাহলে আমাদেরকে টিবি ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে টিউবারকুলিন টেস্টটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, এরপর আমরা এই যে একটু আগে বলছিলাম যে স্পুটাম গুলা আমরা যে করবো, এই স্টেনিং যেটা করা হয়, দুটো স্টেনিং, এখানে জেল নেলসন স্টেনিং করা হয়, ফ্লুরোসেন্ট স্টেনিং করা হয়। অরামিন দিয়ে এই ফ্লুরোসেন্টটা লাইট ইমিট করে, তখন এই লাইট দেখে আমরা বুঝতে পারবো যে পজিটিভ আছে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন যেটা বললাম ন্যাট, নিউক্লিক ডিএনএ তে ডিটেক্ট করা হয়। ঠিক আছে, আর আমরা এখানে কালচার করতে পারি। কালচার যে বললাম সোলিয়াতে লোয়েনস্টেন জনসন মিডল ব্রোকে করা যেতে পারে, আর লিকুইড মিডিয়াতে বলে এটাকে বলা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম গ্রোথ ইন্ডিকেটর টিউব। এখানে একটা টিউব থাকে যেটাতে কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ দেখে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এখানে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন তার হলে সিগন্যালটা চেঞ্জ আসে, তখন থেকে আমরা বুঝতে পারবো যে এটা হলো টিবিটা পজিটিভ আছে কালচার। ঠিক আছে, আর আমরা ফ্লুইড থেকে আমরা এই যে অ্যাডেনোসিন আমরা করব, ডিঅ্যামিনেজটা করতে পারি। ঠিক আছে, আর কিছু আমরা একটা এমপেরিক্যাল বলছে, এমপেরিক্যাল এখন আর চলে না, আমরা সাধারণত থেরাপিউটিক ট্রায়াল দিতে পারি। আগে দেওয়া হয়তো যে 2 সপ্তাহের ট্রায়াল দেওয়া হতো, যদি তোমার রেসপন্ড করে যায় তাহলে বোঝা যাবে যে পেশেন্ট সাফারিং ফ্রম টিউবারকুলোসিস আমরা সাস্টেন করতে পারি। ঠিক আছে, আর এই যে এটা আগেই বলছি, আমরা কিছু বেসলাইন নন স্পেসিফিক টেস্ট করতে পারি, ফুল ব্লাড কাউন্ট করতে পারি, সিআরপি করতে পারি, ইএসআরটা করতে পারি। ঠিক আছে, এগুলা লিভার ফাংশনটা করতে হবে, ইলেকট্রোলাইট আর হলো ইউরিয়া করতে হবে। আর এখানে ফুল ব্লাড কাউন্ট এখানে কোনো ডায়াগনস্টিক ক্লু পাবো না, বাট যদি দেখা যায় যে পেশেন্টের ইএসআর থাকে, এটা সাপোর্টিং এভিডেন্স হবে। ঠিক আছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা বেড়ে যাবে, ইএসআরটা অনেক ভেরি হাই হবে। ঠিক আছে, ইউরিয়া, ইলেকট্রোলাইট আর লিভার ফাংশন, এটা তোমার টু সি দা সাইড ইফেক্ট অফ দা ড্রাগস। এটা তোমার যদিও লিভার ফাংশন অল্টারেশন হয়, কখন হবে, যদি পেশেন্টের ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হয়, সেই ক্ষেত্রে তোমার অনেক সময় কোলোস্টেসিস করে, তাহলে এটাই সেই ক্ষেত্রে তোমার কোলোস্টেটিক জন্ডিস করতে পারে, বিলিরুবিন বাড়তে পারে, অথবা পেশেন্টের এইচজিবিডি তোমার অল্টারেশন হতে পারে, বাড়তে পারে। ঠিক আছে, কিন্তু আমরা মেইনলি করি যদি টিবি ড্রাগ পায়, সেক্ষেত্রে পেশেন্টের হেপাটিক টক্সিসিটি আছে, এই হেপাটিক টক্সিসিটি দেখার জন্য আমরা এর জন্য একটা বেসলাইন ইনভেস্টিগেশন করে নেব। ঠিক আছে, তাহলে তাহলে দিস আর দা ইনভেস্টিগেশন অফ টিউবারকুলোসিস। ঠিক আছে, যদি তোমাকে কাউকে বলা হয় যে what are the investigation you will do for the diagnosis of tuberculosis, তাহলে you have to start from the, তোমার বলতে হবে যে স্পুটামে এবি আমরা করব 2 স্যাম্পল, তারপরে এবি কালচার করব, আর হলো তোমার এবি থেকে আমরা জিন এক্সট্রাক্ট করতে পারি, আর হলো নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট করতে পারি। এটা যদি আমরা স্পুটাম না পাই তাহলে আমরা স্পুটাম ইনজেকশন করে আমরা স্পুটাম নিতে পারি, যদি তাও না পাওয়া যায় ব্রঙ্কোস অ্যালভিওলার ল্যাভেজ করতে পারি। আমরা ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ করে আমরা ওখানে ব্রঙ্কিয়াল ফ্লুইড থেকে আমরা এবি স্টেইন করতে পারি, ওখান থেকে আমরা তোমার ন্যাট করতে পারি। ঠিক আছে, অথবা আমরা সিলিডেনের ক্ষেত্রে আমরা নিতে পারি, গ্যাস্ট্রিক ল্যাভেজ করতে পারি। ঠিক আছে, এটা গেল তোমার পালমোনারির ক্ষেত্রে। এক্সট্রা পালমোনারির ক্ষেত্রে আমরা সাইড অফ ইনভলভ অর্গান থেকে আমরা করতে পারি, কালেক্ট করতে পারি ফ্লুইড। যেমন যদি পেশেন্টের পেরিটোনিয়াল টিউবারকুলোসিস হয় তাহলে আমরা অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করব, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ফ্লুইড
করব, যদি পেশেন্টের পেরিকার্ডিয়াল হয় তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইড আমরা স্টাডি করব, ঠিক আছে, এগুলো করতে পারি। আর হলো যেমন পেশেন্টের যদি ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হয় সেক্ষেত্রে আমরা এডিশনাল কিছু করব, সেটা হচ্ছে বোন ম্যারো আর হলো লিভার আমরা বায়োপসি করি, টিস্যু আমরা ওখান থেকে হিস্টোপ্যাথোলজি করতে পারি এন্ড কালচার করতে পারি আমরা, ঠিক আছে। আর কিছু তোমার এডিশনাল টেস্ট করা যেতে পারে, সেটা হচ্ছে তোমার টিউবারকুলোসিস স্কিন টেস্ট করা যেতে পারে। এটা সাধারণত এটা সেন্সিটিভিটি লো বাট স্পেসিফিসিটি ইজ ভেরি হাই, আর ইট ইজ স্ট্রংলি পজিটিভ ইন দ্য এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস পজিটিভ হয়, ঠিক আছে। অথবা তোমার প্রাইমারি টিউবারকুলোসিসে তোমার এটা পজিটিভ হতে পারে, ঠিক আছে। আচ্ছা বলো দেখি তোমরা যে তোমার স্কিন টেস্ট কতদিন পরে পজিটিভ হবে? ফার্স্ট এক্সপোজারে, আমি এটা এখন বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে তোমার একটা প্রাইমারি টিবি হলো, প্রাইমারি টিবির কয়দিন পরে টাইম শিডিউল অফ দা তোমার হলো টিউবারকুলোসিস পড়াইছিলাম না একটা 0 to 8 উইকস, 8 উইকস এর মধ্যে তোমার এটা টিবি স্কিন টেস্টটা পজিটিভ হবে। যদি তুমি যদি দেখো যে টিবি কাশির 1 সপ্তাহের মধ্যে যদি করে ফেলো তাহলে এটা হবে না, তোমার মোটামুটি ধরো যে 8 সপ্তাহের মধ্যে করতে হবে, হ্যাঁ 2 to 8 উইকস বলা আছে, 2 থেকে 8 সপ্তাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ইনভেস্টিগেশন গুলো করবো। আর একটা ব্লাডের আমরা কি করতে পারি, ব্লাডের আমরা কোয়ান্টিফিকেশন টেস্ট বা টিবি গোল্ড টেস্ট করতে পারি, অথবা এটার নাম হচ্ছে ইগরা টেস্ট বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে দিজ আর দা তোমার হলো ইনভেস্টিগেশন। আমরা কালচার করি কোন কোন মিডিয়াতে, সলিড এবং লিকুইড মিডিয়াতে কালচার করতে পারি। সলিডে হচ্ছে তোমার লোয়েনস্টন জেনসন মিডিয়া, মিডল ব্রক, আর হচ্ছে তোমার লিকুইড মিডিয়া। লিকুইড মিডিয়াতে আমরা এটা হলো মাইক্রোব্যাকটেরিয়াম গ্রোথ ইন্ডিকেটর টিউব দিয়ে আমরা ই করতে পারি, ইন্ডিকেট করতে পারি। সেই যেখানে তোমার এই টিউবটাতে তোমার কার্বন সেন্সর থাকে, যদি কার্বন সেন্সরে কার্বনের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা বলবো যে পজিটিভ। এছাড়া আমরা একটা বায়োকেমিস্ট্রি টেস্ট করি, এডিএ বলা হচ্ছে, এডিএটা ইজ ভেরি সেনসিটিভ টেস্ট ফর দি ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস। তাহলে আমরা এডিএটা কোন কোন ফ্লুইডে করতে পারবো, দেখো এখানে সেরেব্রাল ফ্লুইডে করতে পারি, অ্যাসিডিক ফ্লুইড করতে পারি, প্লুরাল ফ্লুইডে করতে পারি, পেরিকার্ডিয়াল ফ্লুইড, জয়েন্ট ফ্লুইডে আমরা ই করতে পারি, টেস্ট করতে পারি, ঠিক আছে। এখানে এটা বলে ফেলছি, আমি একটু আগে বললাম যে আমরা দেখাইছি যে এখানে আমরা কিভাবে করা হচ্ছে। এখানে তোমার পিপিডি পিউরিফাইড প্রোটিন দেওয়া হচ্ছে, এখান থেকে আমরা এটা 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা এটা মেজার করব। তার ইনডিউরেশনটা কত, ইনডিউরেশন যদি তোমার 5 হতে পারে অথবা লেস দ্যান 5, এটাকে আমরা নেগেটিভ বলতেছি, 5 to 9 এটা ইন্টারমিডিয়েট বা ডাউটফুল, ইন্টারমিডিয়েট বা ডাউটফুল বলা হয়। আর ইফ ইট ইজ মোর দ্যান 10 ইট ইজ পজিটিভ, ঠিক আছে, ইট ইজ স্ট্রং পজিটিভ হতে পারে। এর মধ্যে ফলস পজিটিভ হতে পারে, ফলস নেগেটিভ, সেগুলো তো বললাম আমি তোমাদেরকে, ঠিক আছে। এখানে এই যে যেটা বললাম টিবি গোল্ড টেস্টের বলা হয়, হ্যাঁ এই যে এটা ইগরা টেস্ট বলা হচ্ছে, হ্যাঁ ইন্টারফারেন্স তোমার গামা রিলিজ আসছে বলা হচ্ছে। এটা দুই ভাবে করা যায়, একটা হোল ব্লাড থেকে করা যেতে পারে অথবা তোমার পিউরিফাইড টি সেল থেকে নেওয়া যেতে পারে, হ্যাঁ টি সেল গুলাকে আমরা যদি ইনকিউবেট করি তোমার সেই ক্ষেত্রে তোমার যদি পজিটিভ স্পট চেঞ্জ ইলাইজা দিমিট্রি করলে আমরা যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট। দিস আর দ্য নাওডেজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড দ্য নিউয়ার টেস্ট ফর দ্য ডিটেকশন অফ দ্য টিবি। হ্যাঁ টিবি যখন আমরা ডিটেক্ট করতে পারি না বা আমরা যদি দেখি যে টিবি ডায়াগনোসিস প্রবলেম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমার আমরা এই ইগরা টেস্টটা করতে পারি, ঠিক আছে। তাহলে তোমাদের এখন টিবি নিয়ে, টিবি টেস্ট নিয়ে তোমাদের কোনো ইয়ে নাই। হ্যাঁ তোমার এটা এটা তোমার জেল নেলসন স্টেইনে দেখানো হয়েছে, এখানে তোমার টিবি গুলো কিরকম দেখা যাবে আর কি। হ্যাঁ এটা তোমার অ্যাসিড ফাজ বেসিলার গুলো এরকম লাল লাল দেখা যাবে যদি তোমরা জেল নেলসন স্টেইন করো, ঠিক আছে। আর এখানে তোমার কিছু বলা হয়েছে যে এক্সরে তে যদি তোমরা একটা টিবি পেশেন্টে যদি আমরা এক্সরে করি তাহলে হোয়াট আর দ্য ফাইন্ডিংস উই ক্যান গেট ইফ উই গেট ইফ উই হ্যাভ এ এক্সরে অফ টিউবারকুলোসিস যদি হয় পেশেন্টে, তাহলে আমরা কি কি আমরা পেতে পারি। ফার্স্ট অফ অল একটা পেশেন্টে কি পাওয়া যেতে পারে, পাওয়া এটা কনসোলিডেশন অথবা কলাপস পাওয়া যেতে পারে একটা, হ্যাঁ মোস্টলি আপার জন্য যদি এরকম কনসোলিডেশন বা কলাপস হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে পেশেন্ট হ্যাভিং টিউবারকুলোসিস, ঠিক আছে। এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা তখন চিন্তা করবো, কি কি চিন্তা করতে পারি যে তার হলে নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে অথবা পালমোনারি ইনফ্যাক্ট হতে পারে। তাহলে যদি একটা পেশেন্টের রেডিওলজিক্যালি উই গেট দা ফিচার্স অফ কনসোলিডেশন অর কলাপস যদি হয় তাহলে আমাদের উই শুড থিঙ্ক অ্যাবাউট দি আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লাইক নিউমোনিয়া, bronchial carcinoma, the pulmonary infarct. তাহলে this is the
important presenting features of a patient of tuberculosis in the radiologically, ঠিক আছে? কি হতে পারে? collapse আর constitution হতে পারে, নাম্বার 1। আর যদি এরকম পাওয়া যায় তাহলে আমাদেরকে এটা টিবি তো ফার্স্ট কনসিডার করবো, দেন আমাদেরকে আদার গুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। তোমার নিউমোনিয়া আর হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা আর হলো পালমোনারি ইনফেকশন আছে কিনা, এটা আমাদেরকে কনসিডার করতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট হচ্ছে ক্যাভিটেশন হতে পারে, কারণ টিবির অনেক ক্যাভিটেশন নিয়ে আসতে পারে টিবি, হ্যাঁ টিবি। তো টিবির ক্যাভিটেশন যদি হয় তাহলে কি হতে পারে? লাং অ্যাবসেস হতে পারে, আমাদেরকে লাং ক্যান্সার হতে পারে, অথবা তোমার পালমোনারি ইনফেকশনও অনেক সময় হতে পারে, তোমার হলো ক্যাভিটি রিলেশন পাওয়া যেতে, অথবা তোমার পেশেন্টে যদি তোমার একটা যে ভাস্কুলাইটিস আছে, হ্যাঁ ভাস্কুলাইটিস এর মধ্যে তোমার রিউমাটয়েড পড়বা, যে তোমার শাগস্টোজ ডিজিজ, তারপরে ওয়েগনার গ্রানুলোমাটোসিস, পলিআর্টারিটিস নোডোসা, ঠিক আছে? মিডিয়াল লার্জ ভেসেল ভাস্কুলাইটিস আছে, মিডিয়াম ভেসেল যেগুলো আছে, স্মল ভেসেল ডিজিজ গুলোর মধ্যে ওয়েগনার বা ভেগেনার, কেউ কেউ এটাকে ভেগেনার উচ্চারণ করে, ভেগেনার বা ওয়েগনার গ্রানুলোমাটোসিস বলে। ওয়েগনার গ্রানুলোমাটোসিসে তোমার এরকম ক্যাভিটি রিলেশন হতে পারে, মাল্টিপল ক্যাভিটি রিলেশন নিয়ে আসতে পারে, অথবা যেখানে যদি প্রোগ্রেসিভ ফাইব্রোসিস হয় দেন আমরা গেট হলো তোমার ক্যাভিটি রিলেশন পাওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং অফ টিবি ইজ দ্য ক্যাভিটি রিলেশন। ক্যাভিটি রিলেশন কাদের থাকে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে টিবি, at the same time we have to think other differential diagnosis like তোমার lung abscess, lung cancer, pulmonary infection, গ্রানুলোমা, ঠিক আছে, ওয়েগনার গ্রানুলোমাটোসিস অথবা প্রোগ্রেসিভ ফাইব্রোসিস আমাদের চিন্তা করতে হবে। তাহলে 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 তোমার রেডিওলজিক্যালি কি পাওয়া যেতে পারে? ফার্স্ট একটা হচ্ছে কলাপস কনসিডারেশন পাওয়া যেতে পারে, অথবা ক্যাভিটি রিলেশন পাওয়া যেতে পারে, হ্যাঁ? আর কি পাওয়া যেতে পারে? তোমার পেশেন্টের মিলিয়ারি শ্যাডো পাওয়া যেতে পারে, হ্যাঁ মিলিয়ারি শ্যাডো। আর মেইনলি পাওয়া যায় হলো পেসি সব শ্যাডো বলা হয়, এটা তোমার লাং প্যারেনকাইমাল ইনভলভমেন্ট করতে পারে। বিসাইড পেসি শ্যাডো আমরা কলাপস কনসিডারেশন পাওয়া যেতে পারে, ক্যাভিটি রিলেশন পাওয়া যেতে পারে, তার হচ্ছে তোমার মিলিয়ারি শ্যাডোইং পাওয়া যেতে পারে। মিলিয়ারি শ্যাডোইং এটা তোমার হলো যে মিলিয়ারি কি, যদি 1 to 4 মিলিমিটার পর্যন্ত, তো অ্যারাউন্ড 2 মিলিমিটার যদি তোমার কোনো সাইজ হয় সেটাকে আমরা মিলিয়ারি শ্যাডো বলি আর কি। আর যদি মিলিয়ারি শ্যাডো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মিলিয়ারি টিবি বলবো। আর মিলিয়ারি টিবি যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে তোমার সার্কোইডোসিস চিন্তা করতে হবে, অথবা ডিসেমিনেটেড মেলিগনেসিস চিন্তা করতে হবে, অথবা নিউমোকোনিসিস কি জিনিসটা, কি নিউমোকোনিসিস কাদের হয়, কিভাবে হয় এটা? নিউমোকোনিসিস কি হুম 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 কোল্ড পার্টিকেল, কোল্ড ডাস্ট যদি ইনহেলেশন করা হয় সেক্ষেত্রে যে ডিজিজটা হয় এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের একটা তোমার ভ্যারাইটি, সেটাকে বলা হচ্ছে নিউমোকোনিওসিস কোল্ড। অথবা যদি অ্যাসবেস্টস হয় তাহলে অ্যাসবেস্টোসিস বলা হয়, তারপরে সিলিকা দিয়ে হলে সিলিকোসিস বলা হয়, আর যদি তোমার আয়রন ইনহেলেশন হয় তাহলে সেটাকে বলা হলো হিমোসিডারোসিস। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা, যদি আয়রন কার্বন পার্টিকেল দিয়ে হয় সেটা নিউমোকোনিওসিস, সিলিকা দিয়ে হলে সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস দিয়ে হলে অ্যাসবেস্টোসিস, ঠিক আছে? যদি আয়রন যদি ইনহেলেশন বা যদি হয়, যদি তোমার এরকম হয় সেক্ষেত্রে তোমার হিমোসিডারোসিস বলা হয়, ঠিক আছে? আরেকটা তোমার ফাঙ্গাল ইনফেকশন আছে, সেটা হচ্ছে তোমার হিস্টোপ্লাজমা, হ্যাঁ হিস্টোপ্লাজমিতে এরকম মিলিয়ারি শেডিং হতে পারে। আর আমাদের দেশে যেটা কমনলি হয়, এটা এখানে বলে নাই, মিলিয়ারি শেডিং পাওয়া যায়, এটা হলো ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া, ফাইলিরিয়াসিস এটা হয়, হ্যাঁ ঠিক আছে, ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া। ফাইলিরিয়াসিস কি যে কোন অর্গানিজম দিয়ে হয়? কোন অর্গানিজম? মাইক্রোফাইলিয়া। বৈজ্ঞানিক নাম বলো। স্যার উচেরেরিয়া ব্যানক্রফটি। ব্যাংক্রফটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এটা কমন, ঠিক আছে? আগে দেখা যেত যে মেডিকেল রংপুর দিনাজপুর মেডিকেলে পড়তে আসলে ঢাকা ঢুকার লোকজন সব দেখা যাচ্ছে যে যাওয়ার সময় ফাইলেরিয়া ক্যারি করে নিয়ে যাচ্ছে, বুঝছো না? এখন অবশ্য নাই, ফাইলেরিয়ার প্রোগ্রাম গুলাতে ইফেক্টিভ হওয়াতে মোটামুটি ফাইলেরিয়া কন্ট্রোল হয়ে গেছে আর কি। তো এরকম তোমার ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া বলা আছে, ইট ইজ দা another differential diagnosis of miliary mottling shadow, miliary shadow of the lungs। কি কি বললাম? মিলিয়ারি যদি শ্যাডো বলা হয় ডিফারেন্সিয়াল, এরকম জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময়, এরকম শ্যাডো দিয়ে একটা এক্সরে দিয়ে ডেসক্রাইব দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিং, হ্যাঁ, এন্ড দেন টেল ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যদি বলা হয় বলতে হবে যে there is miliary mottling shadow involving the all zone of the both lung, হ্যাঁ both lung,
ফার্স্ট ডায়াগনোসিস বলতে হবে মিলিয়ারি টিউবারকুলোসিস, সেকেন্ড বলতে হবে তোমার টুবিক্যাল পালমোনারি সিনোপিলিয়া, তার নম্বর সার্কোইডোসিস, তারপরে ডেসেম মেলিগনেন্সি, নিউকোনিওসিস, তারপরে তোমার হিস্টোপ্লাজমোসিস। আর যদি বলতে চাও অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, আর হলো হিমোসিডোসিস বলে ফেলতে পারো। ঠিক আছে। আর কি হতে পারে, তোমার টিবির প্রেজেন্টেশন রেডিওলজিক্যাল প্রেজেন্ট করে প্লুরাল এপিসন নিয়ে আসতে পারে, অথবা এম্পাইমা থোরাসিস নিয়ে আসতে পারে। ঠিক আছে। তাহলে আমাদের যদি বলা হয় হোয়াট আর দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ হলো তোমার টিবি, তাহলে বলতে হবে তোমার সফট শ্যাডো বা তোমার বলতে হবে তোমার প্যাচি শ্যাডো এক নাম্বার, দুই নম্বর হচ্ছে তোমার কনসোলিডেশন কলাপস হতে পারে, তারপরে তোমার হচ্ছে কেভিটি রিলেশন পাওয়া যেতে পারে, তারপরে তোমার মিলিয়ারি শ্যাডো পাওয়া যেতে পারে, অথবা পেশেন্টের প্লুরাল এপিসন পাওয়া যেতে পারে। ভুল হবে? আর ভুল হবে না স্যার। হ্যাঁ, ভুল হবে না, কথা বলে না, ওরা সব চুপ করে আছে, কথা বলতেছে না। ঠিক আছে, তাহলে এগুলো আমাদেরকে খেয়াল করতে, আমরা পরে আবার যখন এক্সরে করবো তখন আমরা এগুলো নিয়ে আবার ডিসকাস করবো। ঠিক আছে, মানে কোনটা মিলিয়ারি, কোনটা কখন বলবো। ঠিক আছে, ঠিক আছে, নোর শ্যাডো, মিলিয়ারি শ্যাডো কোনটা কখন বলবো পরে, এই ক্লাসে আমরা আসতেছি না। এগুলো রেডিওলজিক্যাল ফাইন্ডিং। এখন টিবির কমপ্লিকেশন কি কি হতে পারে? টিবি কি কি কমপ্লিকেশন হতে পারে? পালমোনারি টিবি এবং এক্সট্রা পালমোনারি টিবি কমপ্লিকেশন তোমরা জানোই। আবার আমি বলতেছি যে একটা টিবির কমপ্লিকেশন হতে পারে যে তোমার একটা মেসিভ হিমোপ্টাইসিস নিয়ে আসতে পারে, মেসিভ হিমোপ্টাইসিস। ঠিক আছে, হেমোপ্টাইসিস নিয়ে আসতে পারে। আচ্ছা বলো দেখি, মেসিভ হিমোপ্টাইসিস কাকে বলে? পড়াইছিলাম, ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম। বলো দেখি মেসিভ হিমোপ্টাইসিস, স্মল মেসিভ হিমোপ্টাইসিস কত বলো তো? শোনো নাই, মনে নাই, এই একজন বলো। হ্যাঁ, মেসিভ হিমোপ্টাইসিস কাকে বলে? মুস্তাকিম, স্যার যদি 500 ml 5 থেকে 600, 24 ঘন্টার মধ্যে যদি 5 থেকে 600 ml হয় যায়, অথবা যদি তোমার পার আওয়ারে যদি 200 ml এর বেশি যায়, তাহলে সেটাকে বলবো আমরা মেসিভ হেমোটাইসিস বলা হবে। ঠিক আছে, মেসিভ হেমোটাইসিস বলা হয়। ঠিক আছে, লুবনা পড়াশোনা করতেছে, বাকিরা কেউ করে না, পড়াশোনা করতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মেসিভ হেমোটাইসিস হতে পারে, আর কি হতে পারে তোমার লাং ফাইব্রোসিস হতে পারে, এমপাইমা হতে পারে, তারপর তোমার প্লুরাল ক্যালসিফিকেশন হতে পারে, অ্যাসপারজিলোমা হতে পারে, অবস্ট্রাকটিভ এয়ারোডিজিস, ব্রঙ্কাইটিস হতে পারে। তোমরা যদি সিএলই বলো তাহলে এইভাবে বলবা যে এটা বইটা ঠিকভাবে লেখে নাই, ওরা ডেফিনিশন ঠিকভাবে লেখে নাই, যে মেসিভ হেমোটাইসিস বলবা, দেন হচ্ছে তোমার কি হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে। ঠিক আছে, এছাড়া হইতে পারে, এছাড়া হইতে পারে পেশেন্ট হচ্ছে তোমার লং স্ট্যান্ডিং তোমার ফাইব্রোসিস হতে পারে, এমফাইসিমা হতে পারে। আর কিছু যদি কেভিডারি লেশন হয় সেই ক্ষেত্রে তোমার সেই কেভিডারি লেশনের মধ্যে তোমার অ্যাসপারজিলোমা হতে পারে বা অ্যাসপারজিলোসিস হতে পারে। ঠিক আছে, আর হচ্ছে তোমার লং স্ট্যান্ডিং তোমার প্লুরাল ক্যালসিফিকেশন হতে পারে। এটা হলো তোমার পালমোনারি হতে পারে। এক্সট্রা পালমোনারি কি হতে পারে? এই যে এমপাইমা নেসিসিটেন্স হতে পারে, লেরিনজাইটিস হতে পারে, এন্টারাইটিস হতে পারে, অ্যানোরেক্টাল ডিজিজ হতে পারে, অ্যামাইলোডিস হতে পারে, আর হচ্ছে তোমার পোনসেট আর্থ্রাইটিস। এই জিনিসটা, আচ্ছা দুটো জিনিস এখানে খেয়াল করতে হবে, এমপাইমা নেসিসিটেন্স আর হলো পোনসেট আর্থ্রাইটিস, দুটো জিনিস, এমপাইমা নেসিসিটেন্স আর হলো এমপাইমা নেসিসিটেন্স কি জানো টার্মটা? যদি কোনো পেশেন্টের এমপাইমা থোরাসিস হয় এবং সেটা তোমার ইম্পেন্ডিং টু রাপচার হয়, জাস্ট হলো বার্স্ট হওয়ার মতো হয়ে গেছে, একদম পুরা উপর দিকে স্কিন পায়ার্স করে যদি বাইরে হতে থাকে, এরকম ইম্পেন্ডিং টু রাপচার হতে থাকে, সেটাকে বলা হয় এমপাইমা নেসিসিটেন্স বলা হয়। হ্যাঁ, ইম্পেন্ডিং টু রাপচার, সেটাকে হচ্ছে এমপাইমা নেসিসিটেন্স। আর পোনসেট আর্থ্রাইটিস হলো এটা তোমার ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন অফ দা, এটা কতদিনের মধ্যে হয়? এটা প্রাইমারি টিবির 3টা ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন বলছিলাম, বলো দেখি মুস্তাকিম মতো লুমটা বলো, 3টা বলছিলাম কি কি? 3টা বলছিলাম, 3টে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। টিতে খেয়াল করো না, অনেকদিন হয়ে গেছে। একটা হচ্ছে তোমার টিউবারকুলোসিস স্কিন হতে পারে, পজিটিভ হতে পারে, তারপরে পোনসেট আর্থ্রাইটিস হতে পারে, পোনসেট আর্থ্রাইটিস, আর একটা ফ্লেকটেনুলার ক্যারাটোকনজাংটিভাইটিস, আর হলো তোমার ইরাইথিমা নোডোসাম, ফ্লেকটেনুলার ক্যারাটোকনজাংটিভাইটিস, আর হলো পোনসেট আর্থ্রাইটিস। পোনসেট আর্থ্রাইটিস হচ্ছে তোমার এটা প্রাইমারি টিবিতে হয়, সিমেট্রিক্যাল polyarthritis হবে, এটা simulating with the rheumatoid arthritis involving the small and the large joint. Symmetrical polyarthritis involving the large and small joint, it is simulating the features of rheumatoid arthritis, সেটা হচ্ছে তোমার পোনসেট আর্থ্রাইটিস। বুঝতে পারছো? তাহলে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন 3টা, একটা হলো তোমার
একটা ইরাইথোমা নোডোসা, তার হলো ফ্লেকটিনুলার কেরাটোকনজাংটিভিটিস, আর হলো পোন্সের আর্থ্রাইটিস। এটা হ্যাঁ ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হয়, টিবি ঢুকলে এর মধ্যে একটা শরীরে রিঅ্যাকশন তৈরি হবে, সেটা হচ্ছে তোমার ইমিউনোলজি রিঅ্যাকশন। এই তিনটা হবে, ঠিক আছে। আচ্ছা গেল, দিস আর দ্য কমপ্লিকেশন টিউবারকুলোসিস, সেটা মনে রাখতে হবে তোমাদের। গেল এখানে ধরো যে নর্মাল, এটা না নর্মাল লাং। এটা এইখানে ধরো এইখানে প্যাচি শ্যাডো উপর দিকে আছে, এখানে প্যাচি শ্যাডো দেখাচ্ছে। এখানে যে এখানে প্যাচি, একটা কেভিডি রিলেশন আছে, দেখো এখানে একটা কেভিডি রিলেশন পাওয়া যাচ্ছে টিবি। এই যেটা তোমার মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি, হ্যাঁ মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি, ঠিক আছে। এটাও মিলিয়ারি টিউবারকুলোসিস, হ্যাঁ ঠিক আছে। এইটা তোমার হলো বায়োলেটারাল টিবি আছে, আর হলো তোমার সিওপিডি চেঞ্জ আছে, তোমার হাইপারটেনসিভ লাং ফিল্ড আছে দুই পাশে, সিওপিডি ফিচার্স আছে, ঠিক আছে। এইখানে এটা তোমার দুই পাশে সিওপিডি আছে, আর উপরের দিকে একটা কেভিডি রিলেশন আছে, ঠিক আছে। উপরে এটা কেভিডি রিলেশন আছে, ঠিক আছে, কেভিডি রিলেশন। এটাও একটা কেভিডি রিলেশন আছে, এটা টিবি কেভিডি রিলেশন, ঠিক আছে। এই যে একটা টিউবারকুলার অ্যাবসেস। এখন এখানে তিনটা জিনিস তোমাকে খেয়াল করে বলি, যে টিবি যদি বলা হয়, যে সাধারণত আমরা টিবি লাং অ্যাবসেসের আর কেভিডি রিলেশনে আমরা অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বললাম। একটা হচ্ছে তোমার একটা নিউমোনিক হতে পারে, বা পায়োজেনিক কেভিডি রিলেশন হতে পারে, পায়োজেনিক লাং অ্যাবসেস হতে পারে, অথবা টিউবারকুলার লাং অ্যাবসেস হতে পারে, অথবা টিউবারকুলার লাং অ্যাবসেস হতে পারে, অথবা অথবা পেশেন্টের তোমার হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, ব্রঙ্কোজেনিক তোমার কেভিডি রিলেশন হতে পারে। তো এখন হাউ ইউ উইল ডিফারেন্স বিটুইন দিস থ্রি টাইপস অফ হলো তোমার কেভিডি রিলেশন, কিভাবে ডিফারেন্সিয়েট করবা? ডিফারেন্সিয়েট করার জন্য খেয়াল করতে হবে, যদি সাইড এক নম্বর সাইড, তারপরে হচ্ছে কেভিডি সাইজ, সাইজ, ঠিক আছে। আচ্ছা এটা তোমাদের জন্য কঠিন হয়ে থাক, বাদে তাও একটু রাফলি বলি। সেটা যদি পেশেন্টের কেভিডি যদি ইন দ্য অ্যাপেক্স হয়, যদি এপিক্যাল জোনে পাওয়া যায়, তাহলে এটা ধরে নিবা ইট ইজ দা তোমার এটা টিউবারকুলার রিলেশন হতে পারে। তারপরে যদি পেশেন্টের লোয়ার জোনে যদি হয়, লোয়ার জোনে হয়, সেক্ষেত্রে তোমার এটা তোমার পায়োজেনিক হওয়ার চান্স থাকে। ইট ইজ ইন দা, যদি হাইলার রিজনে হয়, তাহলে ধরে নিতে হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে। তাহলে সাইড অফ ইনভলভমেন্ট দেখে আমরা সাইড যদি সাইড দেখে আমরা সাধারণত ডায়াগনোসিস করতে পারি হুইচ টাইপ অফ রিলেশন এটা। যদি তোমার এপিক্যাল জোনে হয়, তাহলে এটা টিউবারকুলার কেভিডি হতে পারে। যদি তোমার লোয়ার জোনে হয়, তোমার এটা পায়োজেনিক হতে পারে। আর যদি তোমার হাইলার জন্য হয়, তাহলে এটা তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। এখন গেলে এটা তোমার সাইড দেখে সাধারণত পায়োজেনিক যদি হয় লাং অ্যাবসেস, তো সেই ক্ষেত্রে তোমার এটা লার্জ কালেকশন থাকে, লার্জ ফ্লুইড কালেকশন থাকে। আর ব্রঙ্কিয়াল কার্সিনোমা এবং টিবি যদি কেভিডি রিলেশনে বা সেই ক্ষেত্রে তোমার ড্রাই থাকে বা লেশন থাকে। আর যদি তোমার ইনার বর্ডারটা যদি তোমার রেগুলার স্মুথ হয়, তাহলে তোমার এটা সাধারণত পায়োজেনিকের ক্ষেত্রে হয়। আর যদি তোমার ইনার বর্ডারটা যদি ইরেগুলার হয়, বেভেলড হয়, তাহলে এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পক্ষে যাবে। আর যদি তোমার ওয়ালটা ঠিক হয়, তাহলে এটা তোমার টিউবারকুলোসিস পক্ষে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই ফিচার্স অফ তোমার কেভিডি রিলেশন থেকে আমরা ইনিশিয়ালি ধারণা করতে পারি যে হুইচ টাইপ অফ রিলেশন ইট ইজ, ওয়েদার ইট ইজ টিউবারকুলোসিস অর টিউবারকুলার অর পায়োজেনিক, অর এটা হলো তোমার তোমার ব্রঙ্কিয়াল, ঠিক আছে, কার্সিনোমা, ঠিক আছে। এটা সিওপিডি, এটা তোমার প্লুরাল ইফিউশন, ঠিক আছে। এই প্লুরাল ইফিউশনে দেখো তোমার এখানে ডেন্স হোমোজেনাস ওপোসিটি ইনভলভিং দা মিড জোন এন্ড দা পার্টলি আপার জোন উইথ কার্ভিলিনিয়ার বর্ডার, হ্যাঁ কার্ভিলিনিয়ার বর্ডার, হ্যাঁ ওবলিটেটিং দা তোমার কস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, ওবলিটেট করে এটা তোমার মেসি প্লুরাল ইফিউশন বলা হয়, ঠিক আছে। এখন তাহলে আমাদের পালমোনারি টিবিটা আমাদের শেষ হয়ে গেল, আমরা এখন এক্সট্রা পালমোনারি টিবিতে আসবো, ঠিক আছে। এক্সট্রা পালমোনারি আমাদের সময় কম, তো আমাদের একটু দ্রুত শেষ করতে হবে, নাহলে আমরা আসলে টাইম পাবো না, মাত্র আমাদের আর এই কয় মাস আছে। তো আমরা এক্সট্রা পালমোনারি অলরেডি এর মধ্যে আমরা আলোচনা করে ফেলছি। তো আমরা এখানে এক্সট্রা পালমোনারির মধ্যে আমরা মোস্টলি আমরা টিবি লিম্ফ নোড আলোচনা করব, তারপরে তোমার হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, পেরিকার্ডিয়াল টিউবারকুলোসিস, জয়েন্ট টিউবারকুলোসিস, ঠিক আছে। আর আমাদের বাকি তেমন কিছু, আর হলো তোমার সিএনএস টিউবারকুলোসিস নিয়ে আমরা আলোচনা করবো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে। তো মোস্ট কমন যেটা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, সেটা হচ্ছে তোমার টিবি লিম্ফ নোড টিউবারকুলোসিস, ঠিক আছে। এটাকে টিবি লিম্ফ্যানাইটিস বলে। তো আর এর মধ্যে বলা হচ্ছে যে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হচ্ছে তোমার টোটাল টিবির মধ্যে 20% আউট অফ টোটাল টিউবারকুলোসিস, ঠিক আছে। আর এই যে এটা সাধারণত
এবং এই পার্সেন্টেজটা বেশি হয় যদি তোমার পেশেন্টের এইচআইভি প্রিভ্যালেন্ট এরিয়াতে তোমার এটা পজিটিভ হবে বেশি, ঠিক আছে, এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস হবে, ঠিক আছে। তো এখন আমরা টিবি ল্যাম্প অ্যানালাইসিস করব, হ্যাঁ, ঠিক আছে। আমি তো আগেই বললাম তোমার টিবি লিম্ফ নোড টিউবারকুলোসিস দ্য মোস্ট কমন এক্সট্রাপালমোনারি, হ্যাঁ, তো এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস তার মধ্যে লিম্ফ নোড টিউবারকুলোসিস ইজ দ্য মোস্ট কমন হলো এক্সট্রাপালমোনারি সাইট, ঠিক আছে। কোন কোন ইনভলভমেন্ট সাইট গুলাকে ইনভলভ করে? সাধারণত সার্ভাইকাল লিম্ফ নোডকে ইনভলভমেন্ট করতে পারে, তারপর হয়তো মিডিস্টার্নাল লিম্ফ নোড করতে পারে। এরা কি হতে পারে? ইন্ডিভিজুয়ালি অ্যাফেক্টেড হতে পারে অথবা সিগুলি হিসাবে, প্রথমে ধরো সার্ভাইকাল লিম্ফ নোড ধরলো, পরে তোমার মিডিস্টার্নাল লিম্ফ নোডকে ধরতে পারে, এটা ঠিক আছে। এটা সিকুয়েন্সিয়ালি অথবা ইন্ডিভিজুয়ালি ইনভলভমেন্ট করতে পারে, ঠিক আছে। আর এছাড়া তোমার এটা অনেক সময় তোমার আমরা আগে পড়ছিলাম যে প্রাইমারি পার্ট অফ প্রাইমারি টিউবারকুলোসিস হিসেবে তোমার লিম্ফ নোড ইনভলভমেন্ট হতে পারে, ঠিক আছে। এদের সাধারণত এখানকার মধ্যে বলা হচ্ছে এরা এই লিম্ফ নোডের ক্যারেক্টারিস্টিক কিরকম হবে। আর তোমরা আগে বলছিলাম, তোমরা তো পড়ছো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, যে বলা হচ্ছে যে পেশেন্ট গুলা হলো লিম্ফ নোড গুলা হবে তোমার ফার্মিং কনসিস্টেন্সি হবে বা হার্ডিং কনসিস্টেন্সি হয়, তারপরে এটা হলো তোমার ম্যাটেড টুগেদার থাকে, ঠিক আছে। ওভারলাইং এন্ড আন্ডারলাইং স্কিন তো অনেক সময় তোমার ফিক্সড হয়ে যেতে পারে, আর অনেক সময় এটা পেইনলেস হয় এবং অনেক সময় সফট হইতে পারে যখন তোমার কেজিশন এবং লিকুইফিকেশন হবে, এবং তার একটা অনেক সময় তার ডিসচার্জিং একটা সাইনাসও পাওয়া যেতে পারে, যেটাকে আমরা যদি এরকম কোনো সোয়েলিং থাকে সাথে যদি তোমার এরকম ডিসচার্জিং সাইনাস থাকে, সেটাকে আমরা বলি কলার স্টুট অ্যাবসেস বলা হতে পারে, ঠিক আছে। কলার স্টুট অ্যাবসেস বলা হয়, এটার নাম হচ্ছে, আর একটা নাম হচ্ছে তোমার কলার স্টুট অ্যাবসেস, ঠিক আছে। আর এই টিবির পেশেন্ট গুলো সাধারণত 50% পেশেন্ট, হাফ অফ দ্য পেশেন্টের এদের কনস্টিটিউশনাল সিমটম গুলা নর্মালি থাকে না। কনস্টিটিউশনাল সিমটম কিরকম থাকে? আমাদের কি কি থাকে? কনস্টিটিউশনাল জ্বর থাকবে, নাইট সোয়েট থাকবে, কিন্তু সব পেশেন্টের থাকে না সাধারণত। কিন্তু 50% পেশেন্টের জ্বর থাকবে, ওয়েট লস থাকবে, তোমার নাইট সোয়েট থাকবে, লস অফ অ্যাপেটাইট থাকবে, যেটা দিজ আর দা কমন ফিচার অফ টিউবারকুলোসিস, এই ফিচার গুলো থাকে সাধারণত, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের টিউবারকুলোসিসটা হলো তোমার স্ট্রংলি পজিটিভ হয়, ঠিক আছে, স্ট্রংলি পজিটিভ হয়। কিন্তু এদের যদি বলা হয় হাউ উইল ইনভেস্টিগেট, তাহলে তোমাকে সেম জিনিস বলতে হবে, তার পেশেন্টের হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট করবা, চেস্ট এক্স-রে করতে হবে, স্কিন টেস্ট করতে হবে, আর ফাইনালি তোমার লিম্ফ নোড বায়োপসি করতে হবে, ঠিক আছে। স্কিন টেস্ট স্ট্রংলি পজিটিভ থাকে, তোমার এখানে ইএসআরটা বেশি থাকতে পারে। আর তোমার যদি বায়োপসি করো, এক্সরে তে তোমার এক্সরে করলে সাধারণত পালমোনারি শ্যাডো পাওয়া যেতে পারে, সব শ্যাডো পাওয়া যেতে, অথবা তোমার হাইলার লিম্ফোডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। আর যদি আমরা বায়োপসি করি, বায়োপসি করলে আমরা কেজিটিং গ্রানুলোমা পাওয়া যাবে, ঠিক আছে, কেজিটিং গ্রানুলোমা, হ্যাঁ, কেজিটিং গ্রানুলোমা পেলে আমরা বলবো যে টিবি, হ্যাঁ, ঠিক আছে। ট্রিটমেন্ট কি করবা? ট্রিটমেন্ট হচ্ছে তোমার, আমরা ট্রিটমেন্ট পরে এক্সট্রাপালমোনারি সব ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা তোমার গেল টিবি লিম্ফ্যাডেনাইটিস বা টিবি এক্সট্রাপালমোনারি টিবি লিম্ফ্যাডেনাইটিস, ঠিক আছে, ঠিক আছে। এখানে একটু জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে আমরা এই পেশেন্ট গুলাকে আমরা 6 মান্থ অ্যান্টিটিউবারকুলার ট্রিটমেন্ট দেব, এবং পেশেন্টের যদি তার হলো কলার অ্যাবসেস থাকে তাহলে আমরা সার্জিক্যাল ড্রেন করব, এক্সিশন করে ফেলবো। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আফটার দ্য কমপ্লিশন অফ দ্য টিউবারকুলোসিস দ্য প্যারাডক্সিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য লিম্ফ নোড মে হতে পারে। তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে আবার মানে টিবি রিকার করলো কিনা, এটা ধারণা করার বা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ট্রিটমেন্ট পাওয়ার পরও তোমার লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে, প্যারাডক্সিক্যাল এনলার্জমেন্ট হতে পারে, ঠিক আছে। আমাদেরকে এটা খেয়াল করতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট হচ্ছে তোমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবারকুলোসিস হচ্ছে তোমার সেকেন্ড মোস্ট কমন সাইট ফর দ্য এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস। এটা তোমার টিবি, আগেই বলছিলাম টিবি ক্যান ইনভলভ এনি পার্ট অফ দ্য বডি, হ্যাঁ, তার জিআই সিস্টেমের মধ্যে এটা হলো মাউথ টু অ্যানাস, যে কোনো জায়গায় ইনভলভমেন্ট হতে পারে, বাট মোস্ট কমন সাইট হচ্ছে তোমার, এটা হলো তোমার ইলোসিক্যাল জাংশন। ইলোসিক্যাল জাংশনের এখানে কারণ হচ্ছে তোমার এই যে প্রলং কন্ট্যাক্ট থাকে, এক নাম্বার, ন্যারো স্পেস থাকে, আর এখানে তোমার পেয়ার স্পেসিস বেশি থাকে। এই পেয়ার স্পেসিস বেশি থাকার কারণে তোমার ইট ইজ দ্য common site for the তোমার tuberculosis. It is why it is common in the
ইলুসিক্যাল লিজিয়ন বলা হয়, তখন বলবা যে ইট ইজ দ্য প্রলং কন্ট্যাক্ট ন্যারো প্যাসেজ উইথ প্রলং কন্ট্যাক্ট উইথ দ্য হলো তোমার গ্যাস্ট্রিক ম্যাটেরিয়াল। আর ঠিক আছে, আর হচ্ছে যে তোমার হিয়ার ইজ এ লার্জ নাম্বার অফ পেয়ার স্পেসেস, দ্যাটস ওয়াই তোমার এটার টিবি এখানে কমন সাইড। ঠিক আছে। তো সিমটম সাধারণত কি নিয়ে আসতে পারে? সিমটম কনস্টিটিউশনাল সিমটম নিয়ে আসতে পারে, ফিভার, ওয়েট লস নিয়ে আসতে পারে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসতে পারে। আর হচ্ছে তোমার পেশেন্টের ডায়রিয়া নিয়ে আসতে পারে, ভমিটিং নিয়ে আসতে পারে। আর যদি পেশেন্টের ফিচার্স অফ দা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। ঠিক আছে। আর যদি তোমার পেরিটোনিয়াল ইনভলভমেন্ট করে সেক্ষেত্রে তোমার অ্যাসাইটিস হতে পারে। ঠিক আছে, অ্যাসাইটিস হতে পারে। ঠিক আছে, অ্যাসাইটিস নিয়ে আসতে পারে পেশেন্ট গুলা। আর পেশেন্টে কি পাওয়া যেতে পারে? পেশেন্টের যদি আমরা যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমরা এখানে হেপাটোস্প্লিনোমেগালি পাওয়া যেতে পারে। সামটাইম পেশেন্টের আগেই বলছিলাম যে পেশেন্টের অনেক সময় হেপাটিক ফাংশন অল্টারেশন হতে পারে, সেই ক্ষেত্রে তোমার পেশেন্টের ইকটেরিক পাওয়া যেতে পারে। ঠিক আছে, এটা পাওয়া যেতে পারে। এখন আমরা ইনভেস্টিগেশন কি করব? আমরা সেই সেম ইনভেস্টিগেশন করব। পেশেন্টের আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, পেশেন্টের এক্সরে করব, স্পুটাম করব, আর হলো গ্যাস্ট্রিক ল্যাবস করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের করার দরকার নাই। আর আমরা এখানে করতে পারি, আমরা অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করতে পারি। অ্যাসিডিক ফ্লুইডের আমরা স্টাডি করে আমরা প্রোটিন কন্টেন্ট দেখবো, এবি স্টেন করব। আর হলো পেশেন্টে আমরা পেরিটোনিয়াল বায়োপসি করতে পারি, ঠিক আছে। পেরিটোনিয়াল বায়োপসি করলে অনেক সময় আমরা এবি পাওয়া যেতে পারে। এছাড়া যদি আমরা বেরিয়াম ফলত্র বা আমরা যদি বেরিয়াম অ্যানেমা করি সেক্ষেত্রে আমরা তোমার স্ট্রিকচার পাওয়া যেতে পারে। বেরিয়াম যদি অ্যানেমা করি তাহলে ক্রনিক স্ট্রিকচার পাওয়া যেতে পারে। অথবা আমরা যদি স্মল ইন্টেস্টাইন ইনভলভ থাকে তাহলে ফিলিং পাওয়া যেতে পারে। তাহলে আমরা বেরিয়াম ফলত্র করতে পারি, বেরিয়াম অ্যানেমা করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের লাস্ট রিসোর্ট আমাদের ফর দা ডায়াগনোসিস। আর আমরা অনেক সময় এগুলো দিয়ে আমরা যদি লাস্টলি ফাইনালি উই ক্যান রিচ দ্য ডায়াগনোসিস, দেন উই ক্যান গো ফর তোমার ল্যাপারোটমি করে আমরা সেক্ষেত্রে আমরা তোমার পেরিটোনিয়াল বায়োপসি করতে পারি, অথবা আমরা যে জায়গায় স্ট্রিকচার থাকবে ওখান থেকে আমরা টিস্যু ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, টিস্যু ডায়াগনোসিস করে আমরা ওখান থেকে হিস্টোপ্যাথোলজি করতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো থাকবে আর কি। এই গেল এটা আমাদের। আচ্ছা, এখানে জিনিস বলে নেই, এখানে হলো যে তোমার টিবি যদি তোমার জিআইটি যেটা মোস্ট কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আইবিডি মনে রাখতে হবে। আইবিডি আর লিম্ফোমা দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মনে রাখতে হবে। আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে তোমার আলসারেটিভ ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস আর হলো ক্রোনস ডিজিজ, এই দুটো। অথবা পেশেন্টের আমরা লিম্ফোমা সাধারণত এরকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। যদি পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ওয়েট লস, ডায়রিয়া, অ্যাসাইটিস নিয়ে আসে তাহলে আমাদেরকে we should think about Crohn's disease or ulcerative colitis or হলো লিম্ফোমা আর টিবি চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা করতে হবে। হ্যাঁ, এই যে এখানে বলছে লো গ্রেড হেপাটিক ডিসফাংশন পাওয়া যায়। ঠিক আছে, এখন দেন আমাদের এরপরে আসবে হলো তোমার পেরিকার্ডিয়াল ডিজিজ। আচ্ছা, পেরিকার্ডিয়াল ডিজিজের মধ্যে আমরা এটা কি করতে পারি? এটা ইনভলভমেন্ট করে দুটো জিনিস প্রেজেন্টেশন আছে। এক নাম তোমার পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে আসতে পারে, অথবা পেশেন্টটা তোমার কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস নিয়ে আসতে পারে। এর সাথে এদের কি থাকবে? জ্বর থাকবে, নাইট সোয়েট থাকবে। ঠিক আছে, আর এর প্রেজেন্টেশন সাধারণত ইনসিডিয়াস হয়, আস্তে আস্তে তোমার শুরু হয়, এবং এরা পেশেন্ট সাধারণত ব্রেথলেসনেস নিয়ে আসে এবং পেটে অ্যাবডোমিনাল সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে এরা সাধারণত। ঠিক আছে, আর যদি আমরা এক্সামিন করি তাহলে আমরা কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস কি পাওয়া যায়? কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন করলে এই পালসাস প্যারাডক্সাস পাওয়া যাবে। হ্যাঁ, পালসাস প্যারাডক্সাস কি বলো তো একজন কেউ? হোয়াট ইজ পালসাস প্যারাডক্সাস? কি পালসাস প্যারাডক্সাস কি? কেউ বলে না। হ্যাঁ স্যার কি বলো? মাহমুদ বলো। স্যার যদি ব্লাড প্রেসার 10 মিলিমিটার মার্কারি কমে যায় ইনস্পিরেশনের সময়, হ্যাঁ যদি ব্লাড প্রেসার বলো। স্যার ব্লাড প্রেসার যদি 10 মিলিমিটার বেশি কমে যায় ইনস্পিরেশনের সময়, তখন সেটাকে বলবো আমরা পালসাস প্যারাডক্সাস। কিছু পাওয়া যায় পালসাস প্যারাডক্সাস, সিভিয়ার আর কনস্ট্রাকটিভ পেরিকার্ডিয়াল। সিভিয়ার
পালমোনারি এম্বোলিজমও পাওয়া যায়। COPD সিওপিডি সিভিয়ার রেকর্ড অ্যাজমাতে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে পালসাস প্যারাডক্সিস পাওয়া যেতে পারে, তোমার রেইজ জেডিবি পাওয়া যাবে, আর হলো হেপাটোমেগালি পাওয়া যাবে, হ্যাঁ, আর হলো এটা পাওয়া যাবে হলো অ্যাসাইডি, এটা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস, ঠিক আছে। আর পেরিকার্ডিয়াল ইফিউশনে সেম এগুলো কিছু পাওয়া যাবে না, শুধু পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আসবে, চেস্ট অপারেশন বা চেস্ট ডিসকমফোর্ট নিয়ে আসবে, অর্থোপ নিয়ে আসতে পারে পেশেন্টে। আর যদি আমরা এক্সরে করি সেক্ষেত্রে তোমার গ্লোবুলার হার্ট পাওয়া যাবে, এক্সরেতে পাওয়া যেতে পারে, ঠিক আছে। আর যদি কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস করলে অনেক সময় সাধারণত দেখা যায় 25% ক্ষেত্রে পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন পাওয়া যায়। যদি একটা পেশেন্টের যদি এক্সরেতে পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন পাওয়া যায়, উই শুড থিংক অ্যাবাউট দ্য টিবি, হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে পেশেন্টের কোনো কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিয়াল ফিচার আছে কিনা, পেশেন্টের অ্যাসাইটিস আছে কিনা, হেপাটোমেগালি আছে কিনা, পালসাস প্যারাডক্সিস আছে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে আর একটা করতে হবে, তোমার ইকোকার্ডিওগ্রাম করতে হবে। ইকোকার্ডিওগ্রাম করলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস আছে কিনা। আর একটা কি করব আমরা, পেশেন্টের কনফার্মেশন ডায়াগনোসিস পেরিকার্ডিওসিনথেসিস করব আমরা। পেরিকার্ডিওসিনথেসিস করে পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাসপিরেট করে আমরা গ্রাম করব, আমরা গ্রাম স্টেনিং, তারপরে সরি এফবি স্টেনিং করব, আর তোমার বায়োকেমিক্যাল করব, ঠিক আছে। আর বায়োকেমিক্যালের মধ্যে প্রোটিন দেখবো আমরা, এডিএ দেখবো, এডিএ যদি পজিটিভ হয়, প্রোটিন কন্টেন্ট বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে টিবি ড্রাগ দিতে হবে, ঠিক আছে, টিবি ট্রিটমেন্ট করতে হবে। আর হচ্ছে যে এরপরে আমরা এই টিবি একটা স্পেশালিটি হচ্ছে, যদি পেরিকার্ডিয়াল টিবি ডায়াগনোসিস করা যায়, তাহলে উই হ্যাভ টু গিভ দ্য ট্রিটমেন্ট এন্টিটিবি অ্যালং উইথ হলো তোমার স্টেরয়েড দিতে হবে। এখন বলো তো আমাকে তোমরা ট্রিটমেন্ট পরে আসতেছি, স্টেরয়েড পারবো না, ঠিক আছে। তাহলে আমরা স্টেরয়েড দিতে হবে, এটা মনে রাখতে হবে যে গ্লুকোকর্টিকয়েড সাথে এন্টিটিবি ড্রাগ দিতে হবে যদি পেশেন্টের পেরিকার্ডিয়াল টিবি থাকে, ঠিক আছে। এরপরে তোমার ফাইনালি আমাদের একটা যে মোস্ট কমনলি সিএনএস টিউবারকুলোসিস নিয়ে আসে। সাধারণত পেশেন্ট প্রেজেন্ট করে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা হচ্ছে তোমার হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেশেন্টের সিজার, ভমিটিং, ডেলিরিয়াম করতে পারে, ঠিক আছে। তারপরে পেশেন্টের হতে পারে, আর কি হতে পারে, পেশেন্টের স্পেস অকুপাইলেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। স্পেস অকুপাইলেশনের মধ্যে কি হবে, হেডেক হবে, কনভালশন, সিজার, কমা, এগুলো হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে। আর কি হতে পারে, টিবি পেশেন্ট গুলা সাধারণত মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি নিয়ে আসতে পারে, হ্যাঁ, আপ গেজ, ডাউন গেজ, ল্যাটারাল গেজ পলসি নিয়ে আসতে পারে, মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ নিয়ে পলসি নিয়ে আসতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে তোমার এগুলো যদি ফিচার। আর কি হতে পারে পেশেন্টের, তোমার হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। দিস আর দা সিএনএস টিউবারকুলোসিসের তোমার ম্যানিফেস্টেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে তোমার, এরপরে যেটা হলো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে যেটা মোস্ট কমন হচ্ছে, সেটা হচ্ছে যে বোনস এন্ড দ্য জয়েন্ট টিউবারকুলোসিস, ঠিক আছে। এটা কোন কোন জায়গায় ইনভলভ করে, সাধারণত লার্জ জয়েন্ট করতে পারে, অথবা মোস্ট কমন সাইট হচ্ছে তোমার স্পাইন। স্পাইনের কোন জায়গায় ইনভলভমেন্ট করে, স্পাইনের লোয়ার থোরাসিক এন্ড হলো আপার লাম্বার, ঠিক আছে। D11-12 আর লাম্বার 1-2 এই মোস্ট কমন সাইট বলা হচ্ছে। এই রিজন ইজ আননোন, কি কারণে ওটা হয় এটা এখন পর্যন্ত কেউ বলেনি, বাট ইট ইজ দ্য মোস্ট কমন সাইট ফর টিউবারকুলোসিস। কোনটা, লোয়ার thoracic and হলো আপার লাম্বার, মোস্টলি তোমার হলো D12 সরি D11-12 আর লাম্বার 1-2 ইজ দ্য মোস্ট কমন সাইট। এই পেশেন্ট প্রেজেন্ট করে নিয়ে ক্রনিক ব্যাকএক নিয়ে বা ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে। আর সাথে কনস্টিটিউশনাল সিম্পটম নিয়ে প্রেজেন্ট করতে পারে, লো গ্রেড ফিভার নিয়ে আসতে পারে, ওয়েট লস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হতে পারে, ঠিক আছে, অ্যানোরেক্সিয়া হতে পারে, সাথে ফিচারস অফ তোমার হলো পালমোনারি টিউবারকুলোসিস ফিচার সাথে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এখন এই পেশেন্ট গুলা সাধারণত ইনফেকশনটা স্টার্ট হয় যে ডিসকাইটিস, সাধারণত ডিসকে ইনভলভমেন্ট করে, তারপরে ইট স্প্রেড অ্যালং দ্য স্পাইনাল লিগামেন্ট দিয়ে ইনভলভমেন্ট করে এন্টিরিয়র ভার্টিব্রাল বডি করে পেশেন্টের অ্যাঙ্গুলেশন করে পেশেন্ট, এটাকে বলা হচ্ছে তোমার সাবসিকুয়েন্ট কাইফোসিস করে। আর আমরা যদি ক্লিনিক্যাল এক্সামিন করি সেটাকে আমরা বলি গিববাস বলি, ঠিক আছে, গিববাস। তাহলে যদি কি করে, ইনিশিয়ালি ডিসকাইটিস করে, ডিস্ক ইনভলভমেন্ট করে, তারপরে তোমার এই ডিস্ক থেকে তোমার
ডিস ইনভলভমেন্ট করার পর স্প্রেড করে অ্যালং দ্য স্পাইনাল লিগামেন্ট, ঠিক আছে, টু দ্য অ্যাডজেসেন্ট ভার্টিব্রা, এন্টেরিয়র ভার্টিব্রাতে বডিতে ইনভলভমেন্ট করলে এটা তোমার ভার্টিব্রাল বডি ডিস্ট্রাকশন করে তোমার অ্যাঙ্গুলেশন করে এবং এটা কাইফোসিস করে, এবং আমরা ক্লিনিক্যালি এটাকে আমরা পরে গিববাস বলি, সেটাকে আমরা যদি এক্সামিন করি গিববাস হিসেবে পাবো আর কি, ঠিক আছে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো রেডিওলজি বা তোমার এক্সরে বা এমআরআই দেওয়া হয়, যদি দেখো যে কোনো পেশেন্টের যদি তোমার ডিস্ক ইনভলভমেন্ট আছে, ডিস্ক নষ্ট হয়ে গেছে, বা ডিস্ক বুঝবে কি করে ডিস্ক নষ্ট বা ইয়ে হয়ে গেছে, ইনভলভমেন্ট আছে, যদি তোমার ইন্টারভার্টিব্রাল ডিস্কের হাইট কমে যায় তাহলে বুঝবা যে ডিস্ক ইনভলভমেন্ট আছে, এটাকে বলা হচ্ছে ডিসকাইটিস। যদি ডিস্কের হাইট কমে যায় তাহলে বুঝবা যে ডিস্ক ইনভলভমেন্ট আছে, আর সাথে যদি তোমার ভার্টিব্রাল বডি যদি তোমার ইনভলভমেন্ট হয় তাহলে বুঝবা যে এটা পায়োজেনিক ইনফেকশন হতে পারে অথবা টিবি হতে পারে। আর যদি দেখো যে তোমার ডিস্ক স্পেস নরমাল থাকে বাট তোমার ভার্টিব্রাল বডি তোমার করে গেছে অথবা পেডিকেল তার সমস্যা হয়েছে, তাহলে বুঝবা যে এটা তোমার ট্রমাটিক হতে পারে অথবা মেলিগন্যান্ট ডিপোজিশন হতে পারে। জিনিসটা আবার মাথার মধ্যে সারাদিন মনে রাখবা। যদি তোমার কোনো এমআরআই বা রেডিওলজিক্যালি যদি দেখো যে দেয়ার ইজ এ ডিস্ট্রাকশন অফ দ্য বডি, ডিস্ট্রাকশন অফ বডি অ্যালং উইথ দ্য ডিস্ক স্পেস বা ডিসকাইটিস, দেন ইট ইজ দ্য পায়োজেনিক ইনফেকশন অর tuberculosis. If this space is maintained but there is loss of vertebral height or vertebral body, ঠিক আছে, then we should think about the there is তোমার malignant deposition or trauma, ঠিক আছে, trauma, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটা বললাম আর কি, এই যে এইগুলো কথা প্যারামিটার সোয়াস অ্যাবসেস ফরমেশন হতে পারে। আচ্ছা, সিটি স্ক্যান এমআরআই এটা বায়োপসি করে ইনভেস্টিগেশনের কথা বলছে আর কি। যদি আমরা রেডিওলজিক্যালি আমরা সাধারণত ডায়াগনোসিস করতে পারি, বাট যদি আমরা হিস্টোলজিক্যাল কনফার্মেশন করার জন্য আমরা সিটি গাইডেড আর এমআরআই গাইডেড আমরা এফএনএসি করতে পারি। এফএনএসি থেকে আমরা বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে আমরা এটাকে এটা আমরা ইচ্ছা করতেছে না, বুঝলেন, 3 মাস পরে আসে আবার 3 মাস ধরে চলে। আচ্ছা, করে আমরা টিস্যু হিস্টোপ্যাথোলজি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস মোটামুটি ভাবে শেষ করলাম। এখন আমরা ট্রিটমেন্ট অফ দ্য টিউবারকুলোসিস, আমরা এটা ট্রিটমেন্ট অফ দ্য টিউবারকুলোসিস করব। আর আমাদের এখানে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস আমরা কিছুটা জানবো আর কি, যে এর মধ্যে আবার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, তারপরে এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, এক্সটিআর, এমডিআর আমাদেরকে একটু হালকা আমরা জেনে নেবো, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দরকার। তো আমাদের এইখানে টিবি ড্রাগ আমরা সাধারণত টিবি ড্রাগ গুলোকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি, একটা হলো ফার্স্ট লাইন অফ ড্রাগ এন্ড দ্য সেকেন্ড লাইন অফ ড্রাগ, ঠিক আছে। ফার্স্ট লাইন অফ ড্রাগ এর মধ্যে আছে তোমার রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথাম্বিউটল, পাইরাজিনামাইড, ঠিক আছে, ফার্স্ট অফ লাইন, ঠিক আছে, ফার্স্ট অফ এর মধ্যে আবার একটা রিফাবিউটিনও একটা আমরা ফার্স্ট লাইন অফ ড্রাগ এর মধ্যে আমরা রাখতে পারি। আর সেকেন্ড লাইন অফ ড্রাগ এর মধ্যে আমরা আসবে আমাদের হলো এখানে স্ট্রেপ্টোমাইসিনও আছে, হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি ফার্স্ট লাইন অফ ড্রাগ বলা হয় তাহলে আমি 5টা ড্রাগের কথা বলবা, একটা হচ্ছে তোমার রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথাম্বিউটল, পাইরাজিনামাইড, স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার রিফাবিউটিন, এটা হলো তোমার এটা রিফাম্পিসিনের হলো আইসোমার, একটা নিউয়ার ড্রাগ এটা রিফাবিউটিন। আর সেকেন্ড লাইন গুলো ড্রাগের মধ্যে আমাদের অনেকগুলো আছে তোমার মুস্তাকিম, ঠিক আছে, আজকে আমি একটু বন্ধ করলাম, হ্যাঁ, আজকে ঠিক আছে, থাকো, আমি নেক্সট ডে একদিন করে নেবো ক্লাসটা নিয়ে নেবো, হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।